থ্যাংক ইউ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা আজকে একটু আলোচনা করব আমাদের আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা এরকম যে আপনারা এখানে আসেন যারা বেশি ক্লাস করেন, তারা পরীক্ষায় ভালো করেন, তাই না? যারা বেশি ক্লাস করেন তারা পরীক্ষায় ভালো করেন। তাইলে ক্লাস করার সাথে পরীক্ষায় ভালো করার কি আছে? একটা সম্পর্ক আছে। যারা ক্লাস করে না তারা পরীক্ষায় ভালো করতে পারে না। আবার কেউ কেউ হয়তো ভালো করে, সেটার পরিমাণ কম। তাহলে এই ক্লাস করার সাথে আমাদের পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার একটা সম্পর্ক রয়েছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি আরেকটু উদাহরণ দিই, যেমন আমাদের অনেক বন্ধু থাকে। সব বন্ধু কি সমান? সব বন্ধু কিন্তু সমান না। যেমন আপনি হঠাৎ করে একটা বিপদে পড়লেন, বা আপনি কোনো একটা পুরস্কার পেয়ে খুব আনন্দিত হলেন, তখন আপনার আশেপাশে যারা আছে সবাই কি আপনার সাথে সেরকম আনন্দিত হবে? আবার সবাই কি কষ্ট পাবে? কেউ কেউ কষ্ট পাবে আর কেউ কেউ আনন্দিত হবে। তাহলে এই যে আপনার সাথে, আপনার আনন্দের সাথে, আপনার সুখের সাথে, আপনার কষ্টের সাথে যারা কি করতেছে, কেউ কেউ কষ্ট পাচ্ছে আবার কেউ কেউ কষ্ট পাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে আপনার সুখে কেউ সুখী হচ্ছে, আপনার দুঃখে কেউ দুঃখী হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আপনার সুখে কেউ দুঃখী হচ্ছে, আবার আপনার সুখে কেউ সুখী হচ্ছে। তাহলে দুটো ঘটনা ঘটছে। আবার এরকমও আছে যে আপনার দুঃখে তার কোনো কিছু আসে যাচ্ছে না, সে এই ব্যাপারে কোনো কেয়ার করছে না, তার কিছু আসে যাচ্ছে না। তাহলে এই যে আমাদের এখানে তিনটা ঘটনা পেলাম। কি ঘটনা পেলাম? যে আপনার কষ্টে সে কষ্ট পাচ্ছে, একটা ঘটনা। বিপরীত দিকে আপনার কষ্টে সে সুখ অনুভব করছে, সে মজা পাচ্ছে, তাই না? আর একটা হচ্ছে যে আপনার এই কষ্টে অথবা আপনার সুখে তার কোনো কিছু আসছে না, যাচ্ছে না। তাহলে এই যে আমাদের এখানে এই যে আপনার সাথে আপনার বন্ধু বা আপনার প্রতিবেশী বা আপনার সাথে যারা আছে তাদের এই যে পরিবর্তনটা, অর্থাৎ সুখী হওয়া, দুঃখী হওয়া অথবা কোনো প্রতিক্রিয়া না দেখানো, তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি? কোরিলেশন বলতে পারি। এটা হচ্ছে একটা কোরিলেশন, অর্থাৎ সহ সম্পর্ক। যেমন আমরা বলছিলাম আগে যে ক্লাস করার সাথে পরীক্ষার নম্বর পাওয়ার একটা সম্পর্ক, যে ক্লাস যদি করা হয় তাহলে সে ভালো নাম্বার পাবে, আর যদি ক্লাস না করে তাহলে সে খারাপ নাম্বার পাবে অথবা ভালো নাম্বারও পেতে পারে। তাহলে এই যে ক্লাস করার সাথে হচ্ছে একটা সম্পর্ক, যাকে আমরা বলি কোরিলেশন। তাহলে কোরিলেশন হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর বাংলা শব্দ কি হতে পারে? এর বাংলা শব্দ হতে পারে, আমরা যদি বলি সহ সম্পর্ক, আমরা এটাকে সহ সম্পর্ক বলতে পারি, অনুবন্ধ সহ বলতে পারি, অনুবন্ধ সহ বলতে পারি, তারপর হচ্ছে সংশ্লেষ বলতে পারি, তার তারা অনুবন্ধ, তারপরে কি বলতে পারি? পারস্পরিক সম্পর্ক আমরা বলতে পারি। বা আমরা এই সহ সম্পর্ক অথবা অনুবন্ধ সহ অথবা সংশ্লেষ, তো এই যে শব্দগুলো এখানে আমাদের আসবে এই কোরিলেশনের, যদি আমরা বাংলা করি। এখন আমরা এই যে বলেছিলাম যে এই আপনার সাথে কি হলো? আপনার দুঃখের সাথে দুঃখী হলো, আর আপনার দুঃখের সাথে সুখী হলো। তাহলে কি একটা আপনার দুঃখের সাথে দুঃখী হলো, আপনার সাথে সে এটা কি হলো? কি ধরনের এটা? যে এই যে দুঃখী হওয়া, তাহলে আপনার সাথে সমব্যতি হলো, আর আপনার সুখে সে সুখী হলো, বা আপনার সুখে সে দুঃখী হলো, বা আর কোনো প্রতিক্রিয়া দেখানো। তাহলে এখানে কয়টা ঘটনা ঘটেছে? তিনটা ঘটনা ঘটেছে। তাহলে আমাদের
এই কোরিলেশন হচ্ছে মূলত তিন প্রকার। তাহলে আপনার সাথে যখন আপনি যখন সুখী হলেন তখন আপনার সাথে সুখী হলো, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ হলো? এটা ডেফিনেটলি পজিটিভ। যখন আপনি দুঃখী হলেন সে সুখী হলো, তাহলে এটা কি হলো? নেগেটিভ হলো। আর যখন কোনো প্রতিক্রিয়া দেখালো না তখন সেটা কি হলো? সে কোনো প্রতিক্রিয়া দেখালো না। তাহলে এটাকে আমরা বলতে পারি কি? শূন্য, অর্থাৎ নিউট্রাল, সেখানে কোনো কিছু নাই। তাহলে এই যে আমরা তিন প্রকারের কোরিলেশন আমরা পেলাম, একটা হচ্ছে পজিটিভ, পজিটিভ, নেগেটিভ, আর একটা হচ্ছে জিরো। এই তিন প্রকারের কোরিলেশন আমরা পেয়ে থাকি। এখন এই যে পজিটিভ, এখন যদি দেখেন পজিটিভ বলতে যে আপনার সাথে যখন আপনি দুঃখী হলেন সে দুঃখী হলো, এটাও কিন্তু পজিটিভ কোরিলেশন। মানে আপনি যা করছেন আপনার সাথে তাই হচ্ছে, তখন সেটা পজিটিভ। নেগেটিভ হলেও সেটা পজিটিভ। আবার যখন আপনি সুখী হচ্ছেন সে সুখী হচ্ছে, এটাও পজিটিভ। যখন আপনি সুখী হচ্ছেন তখন যদি সে দুঃখী হয় তাহলে সেটা কি হবে? নেগেটিভ। তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের যদি নেগেটিভের দিকেও যায়, দুইটাই নেগেটিভ যায়, তখন কিন্তু সেটা পজিটিভ। আবার যখন দুইটা পজিটিভ যায় তখন সেটা পজিটিভ। আর যখন কোনো কমেন্টস করবে না তখন সেটা হচ্ছে জিরো নিউট্রাল কোরিলেশন। তাহলে আমরা তিন প্রকারের কোরিলেশন আমরা পেয়ে থাকি। এখন আমরা যদি দেখি এই যে কোরিলেশন আমরা যখন নির্ণয় করতে যাই, কোরিলেশন যখন আমরা নির্ণয় করতে যাই তখন আমরা বিশেষ করে আমরা দুটো পদ্ধতি পাই। দুটো পদ্ধতি আমরা পাই। কি কি পদ্ধতি পাই? আমরা দেখা যাচ্ছে যে কোরিলেশন নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দুজন সাইকোলজিস্ট আছেন। একজন হচ্ছেন চার্লস স্পিয়ারম্যান, এন্ড কার্ল পিয়ারসন। এই চার্লস স্পিয়ারম্যান এন্ড কার্ল পিয়ারসন, যেটাকে আমরা বলে এই যে দুজন সাইকোলজিস্ট, তারা কিন্তু এই কোরিলেশন নির্ণয় করতে চেয়ে তারা দুটো পদ্ধতি অবলম্বন করেছে। অর্থাৎ দুটো পদ্ধতিতে আমরা আরেকটা পদ্ধতি আছে ক্যান্ডাল কোরিলেশন, সেখানে বলা হয়। তো আমরা মূলত এই দুটো পড়ব, চার্লস স্পিয়ারম্যান এন্ড কার্ল পিয়ারসন। এখন এই চার্লস স্পিয়ারম্যান যে পদ্ধতিতে কোরিলেশন নির্ণয় করেছেন সেই পদ্ধতিটার নাম হলো কি? র্যাঙ্ক ডিফারেন্স। তো আমরা বলতেছিলাম যে কোরিলেশন আমাদের দুইটা পদ্ধতিতে, তিনটা পদ্ধতিতে করা যায়। একটা বলা হচ্ছে চার্লস স্পিয়ারম্যান, কার্ল পিয়ারসন এন্ড ক্যান্ডাল। তো আমরা সেই দুটো নাম, তিনটা না করে আমরা দুটো, যে চার্লস স্পিয়ারম্যান এন্ড কার্ল পিয়ারসন। এই চার্লস স্পিয়ারম্যান যে পদ্ধতিটাতে কোরিলেশন নির্ণয় করেন তার নাম হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স মেথড। আর কার্ল পিয়ারসন তিনি যে পদ্ধতিতে কোরিলেশন নির্ণয় করেন তার পদ্ধতিটার নাম হচ্ছে প্রোডাক্ট মোমেন্ট মেথড। একটা হচ্ছে র্যাঙ্ক ডিফারেন্স মেথড আর একটা হচ্ছে কি প্রোডাক্ট মোমেন্ট মেথড। এখন আমরা আজকে এই চার্লস স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স মেথড নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখেন আমরা এখানে দেখলাম যে এই চার্লস স্পিয়ারম্যানের যে র্যাঙ্ক ডিফারেন্স মেথড, সেই র্যাঙ্ক ডিফারেন্স মেথডের সাহায্যে যদি আমরা কোরিলেশন নির্ণয় করি তাহলে আমাদের সূত্রটাকে আগে আমরা সূত্রটা লিখি, তারপরে আমরা এখান থেকে দেখতে পাবো যে রো ইজ ইকুয়াল টু, অর্থাৎ এই চার্লস স্পিয়ারম্যান তিনি এই কোরিলেশন নির্ণয়ের জন্য, আমরা সাধারণত কোরিলেশন বা রিলেশনকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি, কিন্তু এই চার্লস স্পিয়ারম্যান তিনি এই কোরিলেশন নির্ণয় করার জন্য তিনি রো দ্বারা তাকে প্রকাশ করেছেন। রো ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6 সামেশন d স্কয়ার ডিভাইডেড বাই n ইনটু n স্কয়ার মাইনাস 1। এই হচ্ছে আমাদের সূত্র। রো ইজ ইকুয়াল টু 1 মাইনাস 6 সামেশন d স্কয়ার বাই n ইনটু n স্কয়ার মাইনাস 1। এই সূত্রের উপর আমরা নির্ভর করে আমরা অঙ্কটা করব। এখন এখানে দেয়া আছে স্টুডেন্টস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স, আমরা দুটো সাবজেক্টের, তাইলে
আমরা যদি দেখি যে যে স্টুডেন্টরা ম্যাথমেটিক্সে ভালো সে কি স্ট্যাটিস্টিক্সে ভালো, বা যে স্টুডেন্টরা স্ট্যাটিস্টিক্সে ভালো সে কি ম্যাথমেটিক্সে ভালো, এবং তার মধ্যে এই স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সের মধ্যে তার সহসম্পর্ক কতটুকু আছে, সহসম্পর্ক কতটুকু আছে, এটা আমরা নির্ণয় করব। এখন আমরা যদি দেখি যে এখানে প্রথমে কি করতে হবে, আমাদের এখানে প্রথমে করতে হবে, আমরা এখানে কল করব স্টুডেন্ট। আমরা নিচে নিচে গলগুলো করি। এখানে আমাদের ম্যাথমেটিক্স, এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আচ্ছা আমরা একটু আগে করে নেই। স্টুডেন্ট কয়জন আছে আমাদের? 10 জন। আমরা স্টুডেন্টের নাম্বারটা এখানে উঠাই। আমরা নাম্বারগুলো উঠাই। তাইলে আমার এ স্টুডেন্টে কত নাম্বার পেয়েছিল? 72 ম্যাথমেটিক্সে। স্ট্যাটিস্টিক্সে কত পেয়েছে? 57। 72 57। আর বি স্টুডেন্টে পেয়েছে 65 69। সি স্টুডেন্টে পেয়েছে 55 70। ডি স্টুডেন্টে পেয়েছে 85 82। ই স্টুডেন্টে পেয়েছে 70 68। এফ স্টুডেন্টে পেয়েছে 82 75। জি স্টুডেন্টে পেয়েছে 62 70। এই স্টুডেন্টে পেয়েছে 42 60। আই স্টুডেন্টে পেয়েছে 40 55। জে স্টুডেন্ট 67 70। এখন আমাদের কি করতে হবে? আমরা বলছি কি কোন পদ্ধতিতে করব? র্যাঙ্ক ডিফারেন্স মেথডে আমরা করব। এখন র্যাঙ্ক ডিফারেন্স মেথড যদি আমরা করি, তাহলে আমরা এখানে এই ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এই এখানে 10 জন স্টুডেন্ট আছে, সেই 10 জন স্টুডেন্টের আমরা প্রথমে র্যাঙ্ক বের করব। র্যাঙ্ক বের করব। তাহলে আমরা সংক্ষেপে লিখি ম্যাথস র্যাঙ্ক। এটাকে আমরা যদি এই ম্যাথমেটিক্স এর মার্কসটাকে আমরা ক্যাপিটাল X দিয়ে প্রকাশ করি আর স্ট্যাটিস্টিক্স এর মার্কস দিয়ে আমরা Y দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এই র্যাঙ্ক ম্যাথমেটিক্স এর র্যাঙ্ককে আমরা বলতে পারি RX। আর স্ট্যাটিস্টিক্স এর মার্কের যে র্যাঙ্ক আছে আমরা RY। তাহলে আমরা এখানে আমরা বলতে পারি RY। এখন আমরা এই র্যাঙ্কটা কিভাবে নির্ণয় করব? র্যাঙ্কটা নির্ণয় করব এখানে ম্যাথমেটিক্স এর যে স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বেশি যে স্টুডেন্টটা মার্ক পেয়েছে তাকে আমরা কি করব? সবার উপরে রাখব, তাকে র্যাঙ্ক করব 1। তাহলে আমরা এখানে দেখি কে সবচেয়ে বেশি মার্কস পেয়েছে? 85। তাহলে আমরা তাকে দিলাম র্যাঙ্ক 1। এরপরে দ্বিতীয় কে মার্কস পেয়েছে 82 সে হচ্ছে 2। তারপর হচ্ছে 72, তারপর হচ্ছে 70, 67, 65। এরপর হলো 65 কত যাবে? 6, 62 7। তারপর হচ্ছে 55 8, তারপর 42 42
47 তাহলে আমাদের কতজন স্টুডেন্ট ছিল 10 জন স্টুডেন্ট ছিল আমরা এই 10টা র‍্যাঙ্ক আমরা দিয়ে দিলাম এখন একটু আমাদের মার্কস অনুসারে তাদের প্রত্যেককে আমরা র‍্যাঙ্ক করে ফেললাম এখন আমার স্ট্যাটিস্টিক্স এর র‍্যাঙ্ক করতে হবে যদি স্ট্যাটিস্টিক্স এর র‍্যাঙ্ক করি তাহলে এখানে কত আসবে 82 সবচেয়ে বেশি পেয়েছে 82 সে হবে ফার্স্ট সে প্রথম এরপরে হচ্ছে 75 2 70 স্যার 70 তো তিনটা আছে হ্যাঁ তিনটা 70 আছে তিনটা 70 জি স্যার আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখি তাহলে আমাদের 70 তিনজনই 3 তাহলে এখন আমরা 82 পেয়েছে 1 সে সবচেয়ে বেশি 75 হলো 2 তাহলে এখন দেখা যাচ্ছে আমার 70 আছে কয়টা তিনটা 70 আছে তাহলে আমরা 2 পর্যন্ত চলে গেলাম এখন এই যে তিনজনকে যদি আমি মার্কস দিতে চাই র‍্যাঙ্ক করতে চাই অথবা ক্লাসে পজিশন করতে চাই তাহলে আমি এই তিনজনকে কি আমি ট্রিক করতে পারবো ট্রিক করতে পারবো না ধরেন একটা স্টুডেন্ট দুইটা তিনটা স্টুডেন্ট একই মার্কস দিয়েছে তাহলে কি একই পজিশন দেওয়া সম্ভব থাকে না দেওয়া সম্ভব না তাহলে আমাদের কি করতে হবে আমাদের এই র‍্যাঙ্ক ডিফারেন্সের তাহলে আমার কত পর্যন্ত গেল 2 পর্যন্ত গেল তাহলে 70 কে আমি ধরবো 3 এই 70 কে ধরবো আমি 4 এই 70 কে ধরবো আমি 5 তাইলে তাদের অবস্থানটা তাইলে কত আসলো কত 3 4 5 তার অবস্থান তাহলে এখন আমাদের কি করতে হবে এই 3 4 5 এই তিনটা অবস্থান যোগ করতে হবে কত আসবে 3 আর 4 7 7 5 12 এই 12 কে আমার কয়টা সংখ্যা আসছে এখানে কয়টা অবস্থান তিনটা 3 দিয়ে ভাগ করতে হবে কত আসবে 3 4 এ ভাগ তাহলে আমাদের এই প্রত্যেকের অবস্থান হবে কত প্রত্যেকের অবস্থান হবে 4 তাহলে আমাদের অবস্থান গেল কত পর্যন্ত 1 2 3 4 5 পর্যন্ত কিন্তু চলে গেল আচ্ছা এখন 70 পরে কত আছে 68 তাহলে 68 এর 69 আছে তো স্যার 69 তাহলে আমাদের এখানে কত পর্যন্ত গিয়েছিল 5 পর্যন্ত 69 কত হবে 6 এরপর আছে 68 কত হবে 7 তারপরে কত আছে 60 60 তে কত যাবে 8 এরপর কত 57 কত 9 এরপর আছে 55 3 কোথায় গেল 3 হচ্ছে ভাগ হয়ে গেল তাহলে আমরা দেখেন আমাদের এখানে 10 জন স্টুডেন্ট ছিল আমরা এই 10টা পজিশন আমরা পেয়ে গেলাম এখানে এই 4 4 হওয়ার কারণটা হচ্ছে যে এখানে একই মার্কস পেয়েছিল 3 জন সেজন্য তাদেরকে অবস্থান থেকে আমরা যোগ করে গড় করে নিয়েছি এখন আমরা দেখি এখানে আমাদের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা এখন দেখি সূত্র কি আছে 6 সামেশন 6 d স্কয়ার তাহলে আমাকে আগে d বের করতে হবে d না বের করলে আমি কি করতে পারবো না d স্কয়ার আমি করতে পারবো না তাহলে এখন আমাকে কি করতে হচ্ছে ডিফারেন্স র‍্যাঙ্কের ডিফারেন্স এই ডিফারেন্সে d is equal to rx minus ry d is equal to rx minus ry তাহলে আমাদের rx কত আছে 3 ry 9 তাহলে কত আসবে -6 6 minus 6 0 8 minus 4 8 minus 4 কত আসবে 4 1 minus 1 0 4 minus 7 minus 3 2 minus 2 0 7 minus 4 3 9 minus 8 1 10 minus 10 0 5 minus 4 1 এখন আমরা d পেয়ে গেলাম তাহলে আমরা d স্কয়ার পাবো না
জি স্যার ডি স্কয়ার পাবো। তাহলে ডি স্কয়ার আমাদের কি করতে হবে কিভাবে? ডি এর আচ্ছা এখন আমরা যদি সামেশন ডি করি দেখি তো কত রেজাল্ট আসে। 0 স্যার 0 আসে তো। 0 আসে না? হ্যাঁ। আচ্ছা 0 আসে। আচ্ছা 0 আসো, কোনো সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে? এই ডিফারেন্সের বর্গ করতে হবে, ডি স্কয়ার করতে হবে। তো 0 স্কয়ার 0 যে একই তো আছে স্যার, 0 না, স্যার। হোল স্কয়ার। ওই স্কয়ার করলে দেখেন এই 6 কে বর্গ করলে কত আসবে? 36। 0 কে 0, 4 কে 16, 0 কে 0, 9 এখানে 9, 0 0, 9 9, 1 1, 0 0, 1 1 সামেশন ডি স্কয়ার। সামেশন ডি স্কয়ার কত আসবে? ভাগ তো সম্ভব 36 আর 16 কত হচ্ছে? 6 6 12, 52, 52 9 9 2 11 61, 61 আর 9 70, 70 আর 2 72, 72। এই যে 72 আসলো। এখন আপনারা একটা জিনিস, আমরা সামেশন ডি কত পেয়েছি? 0। এই যে সামেশন ডি 0 পেলাম, এতে আমরা এই পর্যন্ত অঙ্কটা করে আমরা একটা জিনিস নিশ্চিত হতে পারি। কি নিশ্চিত হতে পারি? এই যে আমরা র্যাঙ্কটা করেছি, দেখেন এখানে পয়েন্ট আসে নাই, পয়েন্ট হয়তো অন্য কোথাও আসবে। এই যে 4 আসছে 4 আসছে 4 আসছে, এখানে কিন্তু পয়েন্ট আসতে পারতো। তাহলে এই যে আমি র্যাঙ্কটা করেছি, এই আমার ম্যাথমেটিক্সের র্যাঙ্ক, এই স্ট্যাটিস্টিক্সের র্যাঙ্ক করার পরে আমি এখান থেকে র্যাঙ্কটা ডিফারেন্স করেছি। ডিফারেন্স করে আমি দেখলাম ডি আসছে, ডিফারেন্স আসছে 0। যদি এটা আপনারা মনে রাখবেন, যদি এই ডিফারেন্স সামেশন অফ ডিফারেন্স, এই ডিফারেন্সের যোগফলটা যদি 0 আসে, তাহলে আপনাকে একটা জিনিস প্রমাণ হলো যে এই পর্যন্ত আপনি অঙ্কটা ঠিক হয়েছে। কেন ঠিক হয়েছে? যে আপনার রেঞ্জ যখন এই ডিফারেন্স আসবে, এই রেঞ্জ আপনার কারেক্ট হয়েছে। এই সামেশন ডি যখনই 0 আসবে, সেখান থেকে আপনারা এটা বলতে পারবেন যে আমার রেঞ্জটা কি হয়েছে। সবসময় এই ডিফারেন্সের সামেশনটা কি আসবে? সবসময় সামেশন বি 0 আসবে, এটা মনে রাখবেন। তাহলে এই পর্যন্ত আপনার রেঞ্জটা ঠিক হয়েছে। এখন আমরা ডি স্কয়ার করলাম, ডি স্কয়ার আসলে 72। এখন আমরা ভ্যালুটা বসিয়ে দিই, পুট ইন দা ভ্যালু দিস ফর্মুলা। তো আমরা এখানে কি করছি? এখন আমাদের n এর মান কত আছে? n এর মান কত? 10 n স্টুডেন্টের সংখ্যা কতজন? 10 আমার স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্টের সংখ্যা 10 জন, ম্যাথমেটিক্স এর স্টুডেন্টের সংখ্যা 10 জন। তাহলে আমরা এই সূত্রতে আমরা মানগুলো বসাই। 1 আমাদের কনস্ট্যান্ট আছে, -6 ইনটু সামেশন ডি স্কয়ার কত? 72 72, n কত? 10 ইনটু 10 স্কয়ার মাইনাস 1, 1 মাইনাস 6 ইনটু 72, 432 হ্যাঁ 432 6 into 7 into 432 432 432, 10 into 10 square 100 minus 1 is equal to 1 minus 99 স্যার 432 divided by 10 into 99, 1 minus 432 divided by 990। এখন আমরা যদি এটাকে করে 432 কে 990 দ্বারা ভাগ করলে কত আসবে? .44 এখন 1 থেকে 0.44 বিয়োগ করলে কত থাকবে? 0.56। এই হচ্ছে আমার রো এর মান অথবা কোরিলেশনের মান। এই যে কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, আমরা যদি বলি কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট, এই যে মানটা আমরা নির্ণয় করলাম, সেটাই হচ্ছে তার সহ সম্পর্ক বা অনুবন্ধ সহ
বা সংশ্লেষ। আবার চলে গেছে। তাহলে আমরা এখান থেকে 0.56 আমরা পেলাম। এখন আপনাদের কিন্তু এখানে বলা থাকবে যে কি করতে হবে, আপনাদের বলা থাকবে যে এই যে 10 জন স্টুডেন্ট ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স, যে the score of 10 students of in mathematics and statistics are mentioned in the table below. Calculate the Charles Spearman rank correlation for the following data and interpretation. দেখো আপনাদের এই ফলাফলের ব্যাখ্যা দিতে হবে। এই যে কোরিলেশনটা হলো 0.56 হলো, এখন এটা দ্বারা আমরা কি ধরনের কোরিলেশন আমরা ইন্ডিকেট করব, আমরা ব্যাখ্যা করব। এবং এইটুকু যদি আমরা দেখি, এই এখান থেকে আমরা এই 0.56 আমরা পেলাম। এখন এই যে কোরিলেশন আমাদের মনে রাখতে হবে, কোরিলেশনের মান হচ্ছে সর্বদাই কত থেকে কত পর্যন্ত, +1 থেকে -1 পর্যন্ত, +1 to -1। আমাদের রিলেশন নিচে গেলে -1 পর্যন্ত যাবে, আর উপরে গেলে +1 পর্যন্ত যাবে। 1 এর বেশি হবে না, -1 এর চেয়ে কম হবে না, এর মাঝামাঝি মধ্যে থাকবে। এখন এই যে 0.56, এই 0.56 কি ধরনের কোরিলেশন ইন্ডিকেট করে, আমরা এটা মুছে ফেলি। তো এখন আমরা যদি এই ফলাফলের ব্যাখ্যা দিতে চাই, তাহলে আমাদের আরেকটু ব্যাখ্যায় যেতে হবে। সেই ব্যাখ্যাটা হচ্ছে যে আমাদের কোরিলেশনের কিছু ব্যাখ্যা আছে। যদি আমরা বলি যে এই যে r এর মান অথবা রো এর মান r যখন এই +1 হবে, অর্থাৎ +-1 হবে, তখন আমরা তাকে বলতে পারি পারফেক্টলি কোরিলেশন। যখন এই r এর মান কি থাকবে, পয়েন্টসে থাকবে, তখন আমরা দেখি এখানে পারফেক্টলি কোরিলেশন r এর মান যদি থাকে 0.91 থেকে 0.99, 0.91 থেকে 0.99, তাহলে এই যে কোরিলেশন, যদি এই কোরিলেশন মান, এই রো এর মান বা r এর মান 0.91 থেকে 0.99 এর মধ্যে হয়, তাহলে আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো স্ট্রং বা হাইলি পজিটিভ কোরিলেশন। এখন এখানে প্লাস মাইনাস থাকতে পারে, এখানেও প্লাস মাইনাস থাকতে পারে, এটা মাইনাসের দিকে গেলে হবে, প্লাসের দিকে গেলে হবে। আবার এই r এর মান যখন থাকবে প্লাস মাইনাস 0.71 টু প্লাস মাইনাস 0.90 এখানে থাকে, তখন আমরা তাকে কি বলবো, হাইলি পজিটিভ কোরিলেশন। r এর মান যখন থাকবে প্লাস মাইনাস 0.51 টু প্লাস মাইনাস 0.70, তখন আমরা তাকে কি বলবো, আমরা তাকে বলবো মডারেটলি পজিটিভ কোরিলেশন। এটা হচ্ছে পজিটিভলি মডারেট কোরিলেশন। r এর মান যখন থাকবে প্লাস মাইনাস 0.31 টু প্লাস মাইনাস 0.50, তখন আমরা তাকে কি বলবো, আমরা তাকে বলবো লো কোরিলেশন। এরপরে আমরা যখন r এর মান আমরা পাবো প্লাস মাইনাস 11 টু প্লাস মাইনাস 0.11 টু প্লাস মাইনাস 0.30, তখন সেটাকে আমরা বলবো কে ভেরি লো কোরিলেশন।
ভেরি লো কোরিলেশন। তাহলে r এর মান যদি থাকে 0 প্লাস মাইনাস 0 পয়েন্ট কত থাকবে 0.1 টু 10 0.1 টু প্লাস মাইনাস 0.10 তখন আমরা এটাকে আমরা বলবো যে নেগলিজিবল কোরিলেশন। এটা নেগলিজিবল কোরিলেশন। আর যখন r এর মান 0 থাকবে r = 0 তখন কি হবে সেখানে কোনো কোরিলেশন নাই, জিরো কোরিলেশন। তাহলে আমরা r প্লাস মাইনাস মানে থেকে আমরা কি বলছি পারফেক্ট পারফেক্ট কোরিলেশন। এটার আমরা একটা নাম দিয়েছি, এটা কি হাইলি পজিটিভ কোরিলেশন। এরপর একটা হচ্ছে হাই পজিটিভ কোরিলেশন, এটা হাই পজিটিভ কোরিলেশন। এটা হচ্ছে পারফেক্ট কোরিলেশন, এটা হচ্ছে স্ট্রং বা হাইলি পজিটিভ কোরিলেশন। আর এটা হচ্ছে কি হাইলি পজিটিভ কোরিলেশন। এরপর হচ্ছে কি মডারেট, এটা কি মডারেট আমরা কোরিলেশনের কথা বলছি। এরপর এটা হচ্ছে কি লো কোরিলেশন, এরপর হচ্ছে ভেরি লো কোরিলেশন, তারপর হচ্ছে কি তারপর এটা কি বলছি ভেরি লো, তারপর হচ্ছে কি অলমোস্ট নেগলিজিবল। এটাকে আমরা বলছি নেগলিজিবল কোরিলেশন। আর জিরোটাকে বলছি কি জিরো কোরিলেশন। তাহলে এখন আমরা যদি এই ফলাফলের ব্যাখ্যা দেই 0.56 তাহলে এটা কত মধ্যে পড়েছে মডার কত মধ্যে পড়েছে 4 নাম্বার টেস্ট মডারেট। তাহলে 0.051 টু 0.07। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি হাইলি যে এই ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোরিলেশন সেটা হচ্ছে কে হাইলি পজিটিভ আরে না হাই তো সেকেন্ডটা মডারেট কোরিলেশন। সেটা হচ্ছে মডারেট কোরিলেশন। এগুলো একটু লিখে দেন স্যার। এগুলো স্যার একটু লিখে দেন। শিখে তো দিবে পারফেক্ট কোরিলেশন, স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি পরে পারফেক্ট কোরিলেশন এটা কি বলছি স্ট্রং অর হাইলি পজিটিভ কোরিলেশন। তারপরে এটা কি বলছে তো হাই হাই কোরিলেশন, হাই পজিটিভ হাই পজিটিভ কোরিলেশন। এরপরে এটা কি বলছে মডারেট কোরিলেশন। এটা কি বলছে 0.31 টু 0.50 উইকলি লো কোরিলেশন। এটাকে আমরা কি বলছি ভেরি লো তাহলে হচ্ছে ভেরি লো কোরিলেশন। এটাকে আমরা কি বলছি অলমোস্ট নেগলিজিবল কোরিলেশন। নেগলিজিবল কোরিলেশন। আর আমরা এটাকে কি বলছি জিরো কোরিলেশন। এখন আপনাদের এই এখান থেকে আপনারা এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ব্যাখ্যা দিতে হবে যেটা কি হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে কোরিলেশন সেই কোরিলেশনটা হচ্ছে মডারেট পজিটিভ কোরিলেশন।
বন্ধ করে দিন।